রাজধানীর হাতিরঝিলে বিজিএমইএ ভবন ভাঙা হচ্ছে আজ। রাজুকের সব প্রস্তুতি সম্পন্ন। নুসরাতের ভিডিও ছড়িয়ে দেওয়ায় সোনাগাজীর সাবেক ওসির বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ আদালতের। 5 দিনের রিমান্ডে কাউন্সিলর। 11 দফা দাবিতে সারা দেশে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কর্মবিরতি। বন্ধ নৌযান চলাচল, যাত্রীদের দুর্ভোগ। গৃহকর্মী নিয়োগের নীতিমালা প্রণয়নের পরও মানছেন না কেউ। পারিশ্রমিক নির্ধারণে নেই কোনো নিয়ম, সমাধান দিতে পারছে না কর্তৃপক্ষ। এবং আজ বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা। প্রয়োজনে আয়ারল্যান্ড সিরিজে পারফরমেন্সের ভিত্তিতে পরিবর্তন, বললেন বিসিবি সভাপতি। সময় সংবাদের সঙ্গে আছি আমি আহমেদ সালেহিন। অবশেষে শুরু হচ্ছে রাজধানীর হাতিরঝিলে অবস্থিত বিজিএমইএর বহুতল ভবন ভাঙার কাজ। গত 2 দিন পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠনটির প্রধান কার্যালয়ের জিনিসপত্র সরানোর পর আজ থেকে শুরু হতে যাচ্ছে ভবনটির ভাঙার কাজ। এরই মধ্যে সেখানে এসে পৌঁছেছে রাজুকের প্রতিনিধি দল। এর আগে ভবন ভেঙে ফেলতে কয়েকবার সময় বেঁধে দেন আদালত। তবে পোশাক শিল্পের স্বার্থ বিবেচনায় প্রতিবারই বাড়ানো হয়েছে সময়সীমা। সবশেষ মুচলেকা দিয়ে 1 বছরের সময় নেয় বিজিএমইএ কর্তৃপক্ষ, যা শেষ হয় গত 12 এপ্রিল। আদালতের রায় মাথায় রেখে রাজধানীর উত্তরায় চলছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নতুন ভবনের নির্মাণ কাজ। 2 তলা বেসমেন্টের ওপর 13 তলা এই ভবনের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হয়েছে। পুরনো ভবনের আসবাবপত্র ও যন্ত্রপাতি নতুন ভবনে স্থাপনের মাধ্যমে কিছুদিনের মধ্যেই বিজিএমইএর দাপ্তরিক কার্যক্রম শুরু হবে। এই মুহূর্তে হাতিরঝিলে বিজিএমইএ ভবনের সামনে আছেন রিপোর্টার শুভ খান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ। সালেহিন, আমি এখন রাজধানীর হাতিরঝিলে যে বিজিএমইএ ভবন, সেই ভবনের সামনে অবস্থান করছি। তো সকালের দিকে এখানে রাজুকের একটি টিম এসেছে এই বিজিএমইএ ভবনটি ভাঙার জন্য। তো টিম ভিতরে প্রবেশ করেছে। আমরা এখনো পর্যন্ত তেমন মানে তথ্য পাইনি, তবে আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে ভবনের পানি, গ্যাস, বিদ্যুৎ বিচ্ছিন্ন করার কাজটি করবেন। এরপরেই মূলত এই বিজিএমইএ ভবনটি ভাঙার যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি শুরু করবেন। তো আমরা দেখতে পেয়েছি যে এই বিজিএমইএ ভবন ভাঙতে যে প্রয়োজনীয় যন্ত্রপাতি সেটি কিন্তু নিয়ে আসা হয়েছে। পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। এখানে আমরা দেখতে পেয়েছি বিপুল সংখ্যক পুলিশ সদস্য রয়েছে। পাশাপাশি আমরা সেনাবাহিনীরও কয়েকজনের সদস্যকে দেখতে পেয়েছি। তো এখান ভিতরে অবস্থান শেষে রাজুকের যে টিম রয়েছে তারা এসে আর কি নিশ্চিত করবেন কখন নাগাদ আর কি ভবনটি ভাঙা হবে। তো এই ভবন ভাঙার পেছনের যে বলা চলে ইতিহাস, সেটি একটু জানাতে চাই যে 2011 সালের 3রা এপ্রিল বিজিএমইএ ভবনটিকে হাতিরঝিলের বিস্ফোরা আখ্যায়িত করে হাইকোর্ট তার রায় প্রকাশের 90 দিনের মধ্যে এই ভবনটি ভাঙার নির্দেশ দেন। এর পরবর্তীতে কিন্তু বিজিএমইএ লিভ টু আপিল করে উচ্চ আদালতে। এরপর 2016 সালে এই লিভ টু আপিল সুপ্রিম কোর্টে আপিল বিভাগে সেটি কিন্তু খারিজ হয়ে যায়। এর পরবর্তীতে বিজিএমইএ কিন্তু দফায় দফায় উচ্চ আদালতের কাছে সময় চায় এবং তারা প্রথমে 6 মাস, পরে 7 মাস সময় পায় এবং সবশেষ যে গেল বছরে আর কি বিজিএমইএকে 1 বছরের সময় দেন উচ্চ আদালত। তখন কিন্তু বিজিএমইএর পক্ষ থেকে একটি মুচলেকা দেওয়া হয় যে এই যে সময় বাড়ানো হলো, এর পরবর্তীতে কিন্তু আর তারা সময় বাড়াবেন না, এমনটি তারা মুচলেকা দেওয়ার পরে হাইকোর্টে 1 বছর সময় দেন। তো সেই সময়টি কিন্তু চলতি মাসের 12 তারিখে শেষ হয়ে গেছে। অর্থাৎ 4 দিন আগে এই বিজিএমইএ ভবন ভাঙতে যে সুপ্রিম কোর্টের যে বা উচ্চ আদালতের যে নির্দেশনা, সেটি কিন্তু নির্দেশনার সময়সীমা কিন্তু শেষ হয়ে গেছে। তো এরপরেই কিন্তু রাজুকের পক্ষ থেকে আমাদেরকে গণমাধ্যম কর্মীদেরকে জানানো হয়েছিল যে কোনো মুহূর্তে বিজিএমইএ ভবন ভাঙতে তারা প্রস্তুত রয়েছেন। তো আজকে সকালে কিন্তু তারা প্রয়োজনীয় যে যন্ত্রপাতি রয়েছে সেগুলো নিয়ে এসেছেন এবং তারা ভবনের গ্যাস, পানি, বিদ্যুতের যে সংযোগ আছে সেটি বিচ্ছিন্ন করার জন্য হয়তো বা ভেতরে অবস্থান করছেন। তো সালেহিন, এই ছিল আমার কাছে সবশেষ। পরবর্তীতে কোনো নতুন তথ্য থাকলে আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে পারবো। হাতিরঝিলে বিজিএমইএ ভবনের সামনে থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী শুভ খান। রাজধানীর তুরাগ তীরে আজ থেকে আবারও শুরু হয়েছে নদী দখলমুক্ত করার অভিযান। এই মুহূর্তে তুরাগের আশুলিয়া অংশে উচ্ছেদ চালাচ্ছে বিআইডব্লিউটিএ। সেখানে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব।
বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রাকিব। হ্যাঁ সালেহীন, আপনি জানেন যে ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে যে চলমান অভিযান, সেটি আজ তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপের প্রথম দিন। তা আজ আমরা দেখেছি সকাল 9:30টার পরপরই উচ্ছেদ শুরু হয়েছে। একদম তুরাগের যে শেষ অংশ অর্থাৎ টঙ্গী ব্রিজের ঠিক আগে আপনি যে দেখেন এখানে প্রচুর পরিমাণে যে ব্যবসায়িক কলকারখানা, ইন্ডাস্ট্রি, এগুলো কিন্তু নদীর পাড়ে গড়ে তোলা হয়েছে। তো সেখানে আপনি এই মুহূর্তে দেখছেন যে বিএডব্লিউর যে এক্সকাভেটর রয়েছে, উচ্ছেদকারী যন্ত্র, সে যন্ত্র দিয়ে এখানের এই যে তুরাগ পাড়ে নদীর জায়গায় যেসব অবৈধ স্থাপনা, ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিল্প কলকারখানা গড়ে তোলা হয়েছে সেগুলো ভাঙা শুরু হয়েছে। ইতিমধ্যে আপনি দেখছেন ঠিক এখানে একটি বেশ বড় সড়ো একটি শিল্প কলকারখানার যে প্রাচীর, সেই প্রাচীর ভেঙে দেওয়া হচ্ছে বিএডব্লিউটি এর এক্সকাভেটর দিয়ে। এবং আমি আপনাকে একটু জানিয়ে দিই, এটি কিন্তু শেষ নয়। এই সামনে যতই যাওয়া হবে এমন অসংখ্য স্থাপনা আছে যেগুলো দেশের বড় বড় শিল্প কলকারখানা, নাভানা, এরপর এলপিজি গ্যাস, উত্তরা, প্রবাল সিটি নামে অসংখ্য হাউজিং রয়েছে, শিল্প কলকারখানা রয়েছে, সেগুলো কিন্তু ভাঙার সব বন্দোবস্ত হচ্ছে। তো বুঝতে পারছেন। এছাড়া কিন্তু একইভাবে বাংলাদেশে আরেকটি যে নামকরা আবাসন কোম্পানি রয়েছে ডমিনো, সেই ডমিনোরও কিন্তু একটু অবৈধ স্থাপনা এখানে রয়েছে। তো সামনের দিকে যতই যাওয়া হবে সেসব অবৈধ স্থাপনা কিন্তু আমরা আপনাদের দেখাতে পারবো এবং সেগুলো আজকে সবই ভাঙা হবে। এক্ষেত্রে বিএডব্লিউটি যেটি বলছে যে নদীর পাড়ে যাদেরই অবৈধ স্থাপনা আছে সেটি মালিককে বা ব্যক্তি পরিচয় কি সেটি তাদের কাছে আসলে মুখ্য নয়। তাদের কাছে মুখ্য হলো যে জিনিসটি অবৈধ নাকি বৈধ, সেটি নদীর জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে নাকি নদীর জায়গা ছেড়ে গড়ে তোলা হয়েছে। তো সেগুলো বিবেচনা করেই কিন্তু এসব মূলত স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে। তো সেগুলো আমরা আপনাকে এর পরবর্তীতে আরও যেসব সামনে রয়েছে সেগুলো আমি আপনাকে বলে দিতে পারবো কি কি স্থাপনা ভাঙা হবে। তো এই পর্যন্ত যদি আপনাকে বলি, এই তৃতীয় পর্যায়ে এসে 3000-এরও অধিক স্থাপনা ইতিমধ্যে উচ্ছেদ করা হয়েছে। যার মধ্যে 7তলা ভবন থেকে শুরু করে বিভিন্ন কলকারখানা থেকে শুরু করে অসংখ্য কাঁচা পাকা স্থাপনাও ছিল। একইভাবে বেশ কয়েকটি আবাসন, হাউজিং কোম্পানিও কিন্তু ইতিমধ্যে উচ্ছেদ করা হয়েছে। তো এই ধরনের বিভিন্ন যে শিল্প কলকারখানা রয়েছে যেগুলো নদীর পাশে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে, সেগুলো ভাঙতে গিয়ে কিন্তু বেশ কিছু সমস্যাও তৈরি হচ্ছে বা বেশ কিছু চাপ আসছে উপর থেকে। তো সেই চাপগুলো কিন্তু তারা মোকাবেলা করেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং যেগুলো ভাঙার অংশ সেগুলো তারা উচ্ছেদ করে দিচ্ছে। তো মোটামুটি আমার কাছে তুরাগ পাড়ে আজকের যে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে তার আপাতত এই ছিল সবশেষ খবর। সালেহীন। রাজধানীর তুরাগ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। সেখান থেকে সবশেষ খবর জানছিলেন আমাদের সহকর্মী মাহমুদ রাকিব। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যায় 4 জন নয়, সরাসরি 5 জন অংশ নেয় বলে নিশ্চিত করেছে পিবিআই। প্রথমে 4 জনের কথা বলা হলেও পরবর্তীতে তদন্ত বেরিয়ে এসেছে আরও একজনের নাম। এর মধ্যে উম্মে সুলতানা পপি সহ গ্রেফতার হয়েছে শামীম, জুবায়ের ও জাবেদ। হত্যাকাণ্ডে জড়িত অপর এক ছাত্রীকে দ্রুতই গ্রেফতারের আশা সংস্থাটির। এদিকে নির্ভুল চার্জশিট দিতে কিছুটা সময় লাগতে পারে বলে জানান পিবিআই প্রধান। 6 এপ্রিল 2019 ফেনীর সোনাগাজীতে লালসার আগুনে পুড়ে ছাই মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি। হাসপাতালের বিছানায় 5 দিনের লড়াই শেষে 10 এপ্রিল মৃত্যুর কাছে হার মানে সে। এটি একটু সময় সাপেক্ষ ব্যাপার। প্রাথমিক অবস্থায় পুলিশের কাছে মামলার তদন্তভার থাকলেও 9 এপ্রিল দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। দায়িত্ব নেওয়ার 4 দিনের মাথায় সংবাদ সম্মেলনে জানানো হয় নুসরাতের গায়ে আগুন দেয়ায় জড়িত ছিল 4 জন। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের তথ্য অনুযায়ী আরও একজনের সম্পৃক্ততার প্রমাণ পায় সংস্থাটি। পিবিআই জানায় হত্যাকাণ্ডে 3 জন পুরুষ ও 2 জন নারী সহ আগুন দেয়ায় সরাসরি জড়িত ছিল 5 জন। আমাদের কাছে বলা হয়েছিল 4 জন এবং বক্তব্যও আসছে 4 জন। পরে আমরা দেখেছি যে সেখানে যে নিচ থেকে ডেকে নিয়ে গেছে, আমরা ভেবেছিলাম যে সে বোধহয় উপরে উঠে নেয়, সে উপরে উঠেছিল। সুতরাং আসলে ছাদে 5 জনই গেছিল ক্লিনিক করতে, এর মধ্যে 2 জন মেয়ে এবং 3 জন পুরুষ। পুলিশ জানায় আগে থেকেই মাদ্রাসার ছাদে অবস্থান নেন 4 জন। এছাড়া মাদ্রাসা শিক্ষার্থী উম্মে সুলতানা পপি নিজের পরিচয় গোপন রেখে রাফিকে নিচ থেকে ডেকে ছাদে নিয়ে যায়। যে ডেকে নিয়ে গেছে সে আসলে তার নাম এই রাফিকে মূল নাম না বলে শম্পা বলা হয়েছে, আসলে তার নাম পপি। তাকে ওরা সম্বোধন করছে শম্পা হিসেবে, যেহেতু রাফি ওকে চিনে।
গ্রেফতারকৃতদের জবানবন্দি ও সব দিক বিচার বিশ্লেষণ করে নির্ভুল চার্জশিট দিতে একটু সময় লাগবে বলেও জানান পিবিআই প্রধান। নিচেও বেশ কিছু লোক ছিল, গেটের ভিতরে ছিল, গেটের বাইরে ছিল, সাইকেল সেন্টারের নিচে ছিল। তাদের মধ্যে 2 জনকে গ্রেফতার করেছে, শাকিল এবং আফসার, সে ওইখানকার টিচার এবং ছাত্র। এ মামলায় গ্রেফতারকৃতদের মধ্যে নুরুদ্দিন ও শাহাদাত হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। একটি মেয়ে সহ আমাদের 4। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। অসৎ উদ্দেশ্যে নুসরাতের জবানবন্দি ভিডিও করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসির বিরুদ্ধে করা মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে এ মামলার এজাহারভুক্ত আসামি পৌর কাউন্সিলর মাকসুদ আলমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ফেনী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। হত্যার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন অব্যাহত আছে। বিস্তারিত আত্মীয় স্বজনের রিপোর্টে। মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় ফেনীর সোনাগাজীর 0 পয়েন্টে মোমবাতি প্রজ্বলন করে উপজেলা ছাত্রলীগ সহ সর্বস্তরের মানুষ। এর আগে সকালে একই এলাকায় 1 কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে অংশ নেন এলাকাবাসী। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় অধ্যক্ষ সিরাজউদ্দৌলার কুশপুত্তলিকা দাহ করা হয়। আমার বোন নুসরাতকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদের সবাইকে ফাঁসিতে ঝুলাতে হবে। মায়ের জাতি নির্যাতিত হবে, আমাদের কন্যারা নির্যাতিত হবে, জাতি এভাবে নিশ্চুপ থাকতে পারে না। এছাড়া রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ সুজন ও কন্যা শিশু অ্যাডভোকেসির ফোরামের পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়। সবচেয়ে যেটা খারাপ, সবচেয়ে যেটা জঘন্য, সেটা হলো থানার যে দারোগা ছিল, সেই দারোগা তার সেই মামলায় প্রকৃত অপরাধীকে এজাহারভুক্ত করেনি। এদিকে নুসরাত হত্যার মামলার এজাহারভুক্ত আসামি সোনাগাজীর পৌর কাউন্সিলর মকসুদুল আলমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক শরাফুদ্দিন আহমেদ এই রিমান্ড মঞ্জুর করেন। মাকসুদ আলম নিজে তার পক্ষে শুনানি করেছেন, উভয় পক্ষকে শুনানি করে মামলার গুরুত্ব বিবেচনা করে মাকসুদ আলমকে 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। অসৎ উদ্দেশ্যে নুসরাতের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে আইসিটি আইনের মামলা আমলে নিয়েছেন আদালত। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পিবিআইকে। 29 এবং 31 ধারার লঙ্ঘন, যেখানে আমি আদালতকে বলার চেষ্টা করেছি যে ওসি সাহেবের রুম যদি একটা মেয়ের জন্য নিরাপদ না হয় তাহলে এই বাংলাদেশে কেউ ওসি সাহেবের রুমে আর যাবে না। গত 6 এপ্রিল সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা করা হয়। চিকিৎসাধীন অবস্থায় 10 এপ্রিল মারা যায় সে। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। নুসরাত হত্যাকাণ্ডে জড়িতদের কেউই আইনের হাত থেকে রেহাই পাবে না বলে আবারও হুঁশিয়ার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকালে নুসরাতের বাবা মা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে এই আশ্বাস দেন তিনি। নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যান ফেনীতে অগ্নিসংযোগে নিহত নুসরাত রাফির বাবা AK মুসা ও মা শিরিনা আক্তার। এই ঘটনার বিচার নিশ্চিত করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহত নুসরাত রাফির পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। নুসরাতের 2 ভাইও সেখানে উপস্থিত ছিলেন। এ সময় এক ভাই মাহমুদুল হাসান নোমানকে NRB গ্লোবাল ব্যাংকের ফেনী শাখায় ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদের নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন NRB গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী। সময় সংবাদে আরও থাকছে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে দিনকে দিন বাড়ছে সংঘাতের ঘটনা। প্রত্যাবাসন ও ভাষান্তরে স্থানান্তর প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই ষড়যন্ত্র, দাবি স্থানীয়দের। কার্যকর কোনো আইন বা নীতিমালা না থাকায় একদিকে যেমন নির্যাতনের শিকার দেশের প্রায় 1 কোটি গৃহকর্মী, অন্যদিকে গৃহকর্মীর হাতে গৃহকর্ত্রীর খুনের ঘটনা ঘটছে প্রায়। 2015 সালে গৃহকর্মী নিয়োগের নীতিমালা প্রণয়ন করা হলেও তা মানছে না কেউই। সরকারি পক্ষ ব্যর্থতা স্বীকার করলেও দিতে পারলেন না কোনো সমাধান। তাহিয়ারুবাত অপলার রিপোর্ট। জীবন মানে এখানে শুধুই সংগ্রাম, আর অধিকারের বাণী কাগজে কলমেই লিপিবদ্ধ। নেপথ্যে বেজে চলেছে দীর্ঘশ্বাসের 7 কাহন। অনেক জায়গায় মানুষ মেরা ফেলাইতেছে, বাচ্চা গো কাজ না করলে ঠুকনা দেয়, থেতলা দেয়। পুরুষের উপর নজর পড়ে যায় মহিলাদের উপর। মহিলাদের শান্তিটা কোথায়? টাকা পয়সা দেয় না, আমরা খাইতেও দেয় নাই। চুলে ধরে মারপিট করে,
যদি তার ব্যবস্থা অফিসে চাকরি যায় আমাদের বাসা হয়ে যায়, ছেলেরা নির্যাতন করে। বেসরকারি পরিসংখ্যান বলছে বর্তমানে দেশে গৃহ শ্রমিকের সংখ্যা প্রায় 1 কোটি। এদের সবাই কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার, যার 1% গণমাধ্যমে প্রকাশ হয় না। শ্রম আইনের অন্তর্ভুক্ত না হওয়ায় গৃহকর্মীদের ন্যূনতম পারিশ্রমিকেরও কোনো নিয়ম নেই। ওরা যদি শ্রম আইনের অন্তর্ভুক্ত হতো তাহলে একটা বড় সুবিধা ছিল যে তাদের মজুরি ফিক্সেশনের জন্য মজুরি বোর্ড গঠনের বিষয় ছিল। তাদের জন্য আসলে কোনো মজুরি নির্ধারণের কোনো প্রক্রিয়া নাই বিদ্যমান। তবে গৃহকর্মী নিয়োগে সরকারের সঠিক কোনো নীতিমালা না থাকায় এর ভয়াবহতায় আক্রান্ত হচ্ছেন গৃহপরিচারিকাও। সম্প্রতি রাজধানীর এলিফ্যান্ট রোডে গৃহকর্মীর হাতে খুন হন ইডেন কলেজের অধ্যক্ষ। নিয়ম অনুযায়ী গৃহশ্রমিক নিয়োগের আগে প্রয়োজনীয় কাগজপত্র থানায় জমা দেওয়ার কথা থাকলেও কেউই নিয়ম মানছেন না। কাজের লোক তার কাগজপত্র কি আপনার কাছে আছে কি? হ্যাঁ, আমার কাছে আছে কাগজপত্র, কিন্তু থানায় জমা দিইনি আর কি। কাজের লোকের যে কাগজপত্র যেমন আইডেন্টিটি কার্ড, তারপরে সে কোথা থেকে আসছে, সেই অ্যাড্রেসগুলো যে আমাদের বেসিক্যালি পুলিশ থানায় ওখানে জমা দিতে হবে, এই ব্যাপারে তো অনেকেরই ধারণা নেই। কাকে রাখছেন, এই যে একটা বাসায় আপনি ঢুকতে দিচ্ছেন, তার অবস্থান নিশ্চিত করছেন, তা এই ক্ষেত্রে কিন্তু জেনে শুনে তাকে আসলে নিয়োগ দেওয়া উচিত। গৃহকর্মী ও গৃহপরিচারিকা উভয়ের অধিকার রক্ষায় গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি 2015 প্রণয়ন করলেও এই কল্যাণ নীতির কার্যক্রম কাগজে কলমেই সীমাবদ্ধ। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে একটি কমিটি গঠন করা হলেও তা যেন ডুমুরের ফুল। বিশেষজ্ঞরা বলছেন এই দায় সরকার এড়াতে পারে না। দৃষ্টিভঙ্গি, আমাদের আন্তরিকতা, আমাদের সাংগঠনিক স্বল্পতা, এগুলো অভাব। সারা দেশে গৃহকর্মীদের যে তাদেরকে নিয়ন্ত্রণ, তাদের দেখভাল করার জন্য যে মনিটরিং সেলটা, সেটা এখনো ফাংশনাল হয় নাই। দেশে কর্মরত 1 কোটি গৃহশ্রমিকের মধ্যে অপ্রাপ্তবয়স্ক গৃহকর্মীর সংখ্যা 50 লাখেরও বেশি। গৃহকর্মীদের নিয়ে যারা কাজ করেন তারা বলছেন অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত 85% গৃহশ্রমিকই নির্যাতনের শিকার হন। মৃত্যু বা চরম পর্যায়ে না গেলে যা কখনোই বাইরে প্রকাশ পায় না। এই নির্যাতনের সংখ্যা কত? সুস্পষ্ট কোনো আইন না থাকায় এর কোনো পরিসংখ্যান নেই খোদ রাষ্ট্রের কাছেই। তাহিয়া রুবাইয়াত, অপলা, সময় সংবাদ, ঢাকা। নৌপথে চাঁদাবাজি, শ্রমিক নির্যাতন বন্ধ ও নৌ শ্রমিকদের ভাতা পুনর্নির্ধারণ সহ 11 দফা দাবিতে আজ থেকে সারা দেশে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে লাগাতার কর্মবিরতি চলছে। পূর্ব ঘোষণা অনুযায়ী কর্মবিরতির কারণে গত রাত থেকে বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে কোনো নৌযান ছেড়ে যায়নি। এতে বিপাকে পড়েন যাত্রীরা। আন্দোলনরত নৌ শ্রমিকরা জানান, বারবার আশ্বাসের পরও দাবি আদায় না হওয়ায় আবারও কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। আমি বরিশাল থেকে লক্ষ্মীপুর যাব, তো সকালে আসছি, আইসা তো দেখি যে সকল ধরনের লঞ্চের মানে চলাচল বন্ধ, ওনারা ধর্মঘট ডাকছে। দেশে যাবো, এখন লঞ্চ নাই, এখন আবার দাম গেছে আর কি। লঞ্চ হঠাৎ করে বন্ধ, কিসের জন্য বন্ধ হচ্ছে? আমরা তো অনেক মানুষ ভোগান্তি। জাহাজে কর্মরত অবস্থায় যদি কোনো শ্রমিক মারা যায়, কোনো রকম এখন বহু চেষ্টার পরে ডেড বডিটা কোনো রকম বাড়িতে পাঠানো হয়, তারপরে তার যে ক্ষতিপূরণ তার দেওয়ার কোনো বালাই নাই, আমরা আদৌ পাইতেছি না। এইগুলি আমাদের হলো মুখ্য দাবি। ধর্মঘটের খবর জানাতে এই মুহূর্তে সদরঘাটে আছেন শাহরিয়ার জামান দীপ। দীপ, যেমনটি আপনি বলছিলেন, সোমবার রাত 12টা থেকে কিন্তু এই কর্মবিরতি শুরু হয়েছে। 11 দফা দাবির ভিত্তিতে নৌযান যারা শ্রমিক রয়েছেন তারা এই কর্মবিরতি পালন করছেন। এবং যতটুকু আমাদের কাছে সর্বশেষ তথ্য রয়েছে যে সদরঘাট থেকে কালকে সোমবার রাত 12টার পর থেকে এখন পর্যন্ত কোনো লঞ্চ ছেড়ে যায়নি। তো তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে দাবিটি রয়েছে এই দাবিটা অনেক পুরনো এবং বিভিন্ন পক্ষের সাথে বারবার কথা বলার পরও কিন্তু বিভিন্ন আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু তাদের যে মূল দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো পূরণ হয়নি, যার কারণে অনেকটা বাধ্য হয়েই তারা আজকে এই কর্মবিরতি পালন করছে। একটু জানিয়ে রাখতে চাই, যেহেতু সোমবার দিন রাত 12টার পর থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে, সেই হিসাবে অনেক যাত্রী আগে থেকে জেনে যাওয়ার কারণে কিন্তু যাত্রীদের সংখ্যা আমরা তেমন একটা দেখতে পাচ্ছি না। যাত্রীরা আসছে কিছু সংখ্যক, আসার পর তারা যেটি বলছে যে হঠাৎ করে আসলে এই ধরনের একটি অবস্থায় তাদের বিভিন্ন ধরনের সম্মুখীন হতে হচ্ছেন। কিন্তু এখানে যারা শ্রমিক আছে তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটি আমাদেরকে বলেছেন যে অনেক দিন আগে থেকেই তাদের এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতেই তারা আজকে কিন্তু এই কর্মসূচি পালন করছে। তারা যেটি আমাদেরকে বলছে যে এই 11 দফা যেটি দাবি আছে এই দাবিটি নিয়ে তারা বিভিন্ন পক্ষের সাথে কথা বলেছে, কিন্তু বারবার আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু তাদের এই দাবিগুলো পূরণ করা হয়নি। আমরা দেখতে পেয়েছি যে
সকাল থেকেই কিন্তু কিছুক্ষণ পরপরই বিক্ষোভ প্রদর্শন করছে এখানে যারা নৌযান শ্রমিক রয়েছে তাদের সাথে আমাদের বেশ কয়েকবার কথা হয়েছে। তারা আমাদেরকে যেটি বলেছে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি পূরণ না হবে বা মালিক পক্ষ তাদের যে 11 দফা দাবি আছে সেই দাবিগুলো মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই কর্মবিরতি চালিয়ে যাবে। আমরা দেখতে পেয়েছি যে সদরঘাট থেকে যে বিভিন্ন জায়গায় যে লঞ্চগুলো ছেড়ে যায় সেই লঞ্চগুলো কিন্তু কালকে রাত 12টা থেকেই বন্ধ রয়েছে। আমরা দেখতে পেয়েছি ছোট ছোট নৌকাগুলো রয়েছে সেই নৌকাগুলো দিয়ে সাধারণ যাত্রীরা আসলে এপার থেকে ওপারে পরপার হচ্ছে। তো সালিন, এখান থেকে আসলে আমার কাছে সর্বশেষ তথ্যটি রয়েছে যে 11 দফা দাবিতে নৌযান শ্রমিকদের যে কর্মবিরতি এই সোমবার রাত 12টা থেকে শুরু হয়েছে সেটি এখনো চলছে এবং তারা যেটি বলছে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই কর্মবিরতি চালিয়ে যাবে। সালিন, নানা আয়োজনকে সামনে রেখে 17 এপ্রিল মেহেরপুরে মুজিবনগর দিবস পালনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। চলছে ধোয়া মোছা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। 1971 সালের এই দিনে তৎকালীন মহকুমা মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননে শপথ গ্রহণ করে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। শুধু মুজিবনগর দিবসকে কেন্দ্র করে নয়, সারা বছরই এর পরিচর্যার পাশাপাশি একটি পর্যটক বান্ধব এলাকা হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছেন দর্শনার্থীরা। তবে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই স্থানটিকে পর্যটন বান্ধব করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। মেহেরপুর প্রতিনিধি মীর চন্দন সৌদ আলীকে সঙ্গে নিয়ে SM রাশেদের তথ্য, বাবুল হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। 1971 সালের 10 এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী করে সরকার গঠনের ঘোষণা দেয়া হয়। 17 এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননে বাংলাদেশের অস্থায়ী সরকারের মন্ত্রিপরিষদ শপথ নেন। সেই সঙ্গে বৈদ্যনাথ তলার নামকরণ হয় মুজিবনগর। প্রতি বছর 17 এপ্রিল আসলেই ব্যস্ত হয়ে ওঠে শ্রমিকেরা, অথচ সারা বছর অযত্নে পড়ে থাকে ঐতিহাসিক এই স্থানটি। এখানে সারা বছর দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ঘুরতে এলেও থাকা খাওয়া ও বিশ্রামের ভালো ব্যবস্থা নেই। স্থানটিকে পর্যটন বান্ধব এলাকা হিসেবে গড়ে তোলার দাবি দর্শনার্থীদের। দর্শনার্থীদের স্থান যে ভ্রমণের জন্য যেটুকু খাওয়া দরকার আমার কাছে মনে হচ্ছে না এটা পর্যাপ্ত। দর্শনার্থীদের জন্য থাকা খাওয়ার ওইভাবে কোনো ব্যবস্থা নেই। খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সেগুলা এখানে স্থাপিত করতে হবে এবং আরও সৌন্দর্য বাড়াতে হবে। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই স্থানটিকে পর্যটন বান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। 1000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং এখানে স্থায়ী জনবল নিয়োগের জন্য অর্গানোগ্রাম বা কাঠামো চূড়ান্ত করার পর্যায়ে রয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের ডিপিপিতে অন্তর্ভুক্ত করার জন্য এটা আমরা দিচ্ছি। পরিকল্পনা মন্ত্রণালয় থেকে এটাকে একনেকে দেওয়া হবে, একনেকে এটা অনুমোদন করে দেওয়া হবে, তারপরে আমরা কার্যক্রম আমরা হাতে নেব। 1996 থেকে 2001 সাল পর্যন্ত পাঠাগার, মসজিদ ও অতিথিশালা নির্মাণ করে মুজিবনগর স্মৃতিসৌধকে মুজিবনগর স্মৃতিসৌধ কমপ্লেক্সে রূপান্তর করা হয়। সময় সংবাদ, মেহেরপুর। সময় যতই গড়াচ্ছে ততই সহিংস হয়ে উঠছে কক্সবাজারের ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে সংঘাতের ঘটনা বাড়ছে। তুচ্ছ ঘটনায় হামলা, সংঘর্ষ, খুনসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে মিয়ানমারের বাস্তুচ্যুত এই মানুষেরা। ফলে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের। তাদের দাবি, প্রত্যাবাসন ও ভাষান্তরে স্থানান্তর প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই এসব অপরাধ ঘটনা হচ্ছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। গত 21 ফেব্রুয়ারি উখিয়ার কুতুপালন ক্যাম্পের একটি ব্লকে রোহিঙ্গারা জার্মানির 3 সাংবাদিক সহ এক স্থানীয়কে মারধর করে। এখন নিয়মিতই এ ধরনের ঘটনা ঘটছে রোহিঙ্গা ক্যাম্পে, জড়িয়ে পড়ছে নানা অপরাধে। তুচ্ছ ঘটনায় হামলা, সংঘর্ষ, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, খুন এখন যেন নিত্য ব্যাপার। পরিসংখ্যান বলছে গত 1.5 বছরে রোহিঙ্গা ক্যাম্পে 32 জন মারা গেছেন নানা ঘটনায়। মোট 312টি ঘটনায় আসামি হয়েছে 650। স্থানীয়দের দাবি, ক্যাম্পের ভেতরে গড়ে উঠেছে বিভিন্ন গ্রুপ। ক্যাম্পের বেশিরভাগ ঘটনাই পরিকল্পিত, যার উদ্দেশ্য মিয়ানমারে প্রত্যাবাসন ও ভাষান্তরে স্থানান্তর প্রক্রিয়া বানচাল করা। বাজারের সাথে দ্বন্দ্ব, কোনো গাড়ি চালকের সাথে দ্বন্দ্ব এদের, বা কেউ কথা বলতে গেলে এদের রীতিমতো হিংস্র হয়ে যাচ্ছে। রোহিঙ্গাদের এই ব্যাপারের পিছনে কিন্তু দেশে বিদেশি বেশ কয়েকটা এনজিও জড়িত। তাদের মধ্যে যেভাবে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের জন্ম হচ্ছে তা থেকে বোঝা যাচ্ছে আগামী দিনে শুধু বার্মার জন্য নয়, বাংলাদেশের জন্য বিশাল বিপদ হয়ে দাঁড়াবে এই রোহিঙ্গারা। সচেতন মহল বলছেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে।
আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী রয়েছে, তাদেরকে সেখানে দ্রুত তাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য পদক্ষেপ নিতে হবে। না হলে এই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে লোকাল কমিউনিটিতে পড়বে, যা আমাদের জন্য হবে ভয়ঙ্কর। তবে পুলিশের এই শীর্ষ কর্মকর্তার মতে নানা কারণে রোহিঙ্গারা সহিংসু হয়ে উঠছে। অপরিকল্পিতভাবে বিভিন্ন বাজার গড়ে উঠছে। এই বাজারগুলোর আপনার যে দোকানের ভাড়া, চাঁদা, এসকল নিয়ে মূলত তাদের ভিতরে এই বিরোধটা আছে। রোহিঙ্গা ক্যাম্প দেখাশোনা করে ত্রিপুরা আসছি, আমরা ওখানে আইনশৃঙ্খলা বিষয়টা দেখি, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও তারাও দেখে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 33টি ক্যাম্পে অবস্থান করছে 11 লাখের বেশি রোহিঙ্গা, আর এই দুই উপজেলায় স্থানীয় বাসিন্দা 5 লাখের মতো। সমসংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। রাজধানীর হাতিরঝিলে বিজিএমই ভবন ভাঙা হচ্ছে আজ, রাজুকের সব প্রস্তুতি সম্পন্ন। নুসরাতের ভিডিও ছড়িয়ে দেওয়ায় সোনাগাজীর সাবেক ওসির বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ আদালতের, 5 দিনের রিমান্ডে কাউন্সিলর। 11 দফা দাবিতে সারা দেশে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কর্মবিরতি, বন্ধ নৌযান চলাচল, যাত্রীদের দুর্ভোগ। গৃহকর্মী নিয়োগের নীতিমালা প্রণয়নের পরও মানছেন না কেউ, পারিশ্রমিক নির্ধারণে নেই কোনো নিয়ম, সমাধান দিতে পারছে না কর্তৃপক্ষ। এবং আজ বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা, প্রয়োজনে আয়ারল্যান্ড সিরিজে পারফরমেন্সের ভিত্তিতে পরিবর্তন, বললেন বিসিবি সভাপতি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়ের।